দুটো নয়, 15টা দলের বৈঠক, এবং সেই বৈঠকের উদ্দেশ্য মোদী বিরোধী জোট গঠন। যে জোট 2024-এ নাকি নরেন্দ্র মোদীর মোকাবিলা করবে, বিজেপির মোকাবিলা করবে। আর সেই জোটে এমন অনেক দল, অর্থাৎ যে জোট এখনো তৈরি হয়নি, জোট গঠনের প্রক্রিয়া চলছে, সেই ভবিষ্যৎ জোটে এমন অনেক দল থাকবে বা থাকতে পারে যারা আজকের বৈঠকে উপস্থিত ছিল, যারা আসলে নিজের নিজের রাজ্যে পরস্পরের প্রবল প্রতিদ্বন্দ্বী। ধরুন তৃণমূল আর বামেরা, এই নির্বাচনেও প্রবল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, তারা কিন্তু আজকের এই বৈঠকে একসঙ্গে উপস্থিত, শরদ পাওয়ারকে মধ্যমণি করে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এমন আরও অনেক পরস্পর বিরোধিতা থাকা সত্ত্বেও শুধুমাত্র নরেন্দ্র মোদীর বিরোধিতা করবার জন্য যদি এই জোট তৈরি হয়, তাহলে তার ভবিষ্যৎ কতদিন টিকবে, আর সত্যি সত্যি সেই জোটের আদৌ কোনো ভবিষ্যৎ আছে। জোটের শুরুতেই অবশ্য একটা ধাক্কা প্রশান্ত কিশোর শরদ পাওয়ারের সঙ্গে তার বৈঠককে অন্তত পার্সোনাল বা ব্যক্তিগত বলে দিয়েছে। বাকি 15টা দলের যে বৈঠক, সেখান থেকে সত্যিই কি কোনো নির্বাচনী জোট তৈরি হতে পারে? শুরুতেই তাল কাটছে, তার কারণ যারা বৈঠকে যাচ্ছেন তাদের মধ্যেই অনেকে বলছেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তৃতীয় আর চতুর্থ ফ্রন্ট আসলে কোনো বিকল্পই নয়। রিপাবলিক বাংলার একটি বিশেষ প্রতিবেদন। পাখির চোখ 2024, সেই লক্ষ্যে বিজেপি বিরোধী জোট গড়ার প্রস্তুতি, নাকি প্রত্যেকটি দলই মাপতে চাইছে রাজনীতির জল? শরদ পাওয়ারের নেতৃত্বে বিজেপি বিরোধী 15 দলের বৈঠকের ঠিক আগে রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোরের মন্তব্যে জাতীয় রাজনীতিতে এই প্রশ্নেরই জন্ম হল মঙ্গলবার। 21-এর বিধানসভা ভোটে তৃণমূলের জয়ের অন্যতম কাণ্ডারি তার এবং এনসিপি প্রধানের বৈঠক ঘিরে জাতীয় রাজনীতিতে তৈরি হওয়া বিজেপি বিরোধী জোটের জল্পনা কার্যত উড়িয়ে দিলেন শরদ পাওয়ারের সঙ্গে ভোট কুশলী প্রশান্তের। তবে কি নিয়ে আলোচনা হলো, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে জাতীয় রাজনীতিতে। রাজনৈতিক মহলে প্রশ্ন, তবে কি বিজেপি বিরোধী জোট গড়ার প্রস্তুতি নয়, বরং কংগ্রেসের প্রশ্নে বাকি আঞ্চলিক দলগুলির মনোভাব বুঝতেই প্রশান্ত কিশোরকে পাঠিয়েছেন তৃণমূল নেত্রী, নাকি বিজেপি বিরোধী জোট গঠনের সম্ভাবনা জোরদার নয়? শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকে সেই আঁচই পেয়েছেন প্রশান্ত কিশোর। শরদ পাওয়ারের বাসভবনে বিজেপি বিরোধী দলগুলির বৈঠকে তৃণমূলের তরফে উপস্থিত যশবন্ত সিনহা, আপের তরফে উপস্থিত সাংসদ সঞ্জয় সিং, বামেদের তরফে উপস্থিত সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা, ন্যাশনাল কনফারেন্স সভাপতি ফারুক আব্দুল্লাহ। এনসিপি প্রধানের বাসভবনে 15 দলের বৈঠকে উপস্থিতির পাশাপাশি অনুপস্থিতিও উল্লেখযোগ্য। প্রতিনিধি পাঠালেও বৈঠকে অনুপস্থিত অখিলেশ যাদব। একইভাবে প্রতিনিধি পাঠিয়ে দায় সেরেছেন তেজস্বী যাদব। অনুপস্থিত মায়াবতী এবং তার দলের প্রতিনিধি। সামনের বছরই বিধানসভা ভোট, দেশের সবথেকে বড় রাজ্য উত্তরপ্রদেশে। বিহারে আরজেডি কংগ্রেস মতবিরোধ থাকলেও কংগ্রেসের প্রশ্নে কার্যত নরম তেজস্বী যাদব মত রাজনৈতিক মহলের। অন্যদিকে মহারাষ্ট্রে জোট সরকারে এনসিপি এবং শিবসেনার মধ্যে মতৈক্য থাকলেও জোটের কাঁটা হয়ে উঠছে কংগ্রেসের সঙ্গে বাকি দুই দলের মতানৈক্য। বিজেপি বিরোধী জোটের বৈঠকে বহুজন সমাজবাদী পার্টির অনুপস্থিতি ঘিরে বিরোধী জোটের নেপথ্যে অন্তরায়ের ইঙ্গিত পাচ্ছে রাজনৈতিক মহল। পাশাপাশি কংগ্রেস প্রশ্নে ধরি মাছ না ছুঁই পানির মতো পন্থা নিয়েছে সবকটি বিজেপি বিরোধী আঞ্চলিক দলই। বিধানসভা ভোটের পর বঙ্গে বাম কংগ্রেস আইএসএফ জোটের অন্তরেও মতবিরোধ প্রকাশ্যে এসেছে। প্রশান্ত কিশোরের মিটিং, সেটা তো আমাদের পার্টির মিটিং না, সে কাকে ডাকছে না, তার ব্যাপার। প্রশান্ত কিশোর তো আমাদের ভাগ্য বিধাতা নয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাঙালি প্রধানমন্ত্রীর আওয়াজ তুলে এক সময়ে প্রকারান্তরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি বিরোধী জাতীয় জোটের মুখ হিসেবে তুলে ধরতে সচেষ্ট হয়েছে তৃণমূল। তবে কি প্রশান্ত কিশোরকে শরদ পাওয়ারের কাছে পাঠিয়ে কংগ্রেসের বড় দাদা সুলভ আচরণ ও মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ হিসেবে বেছে নেওয়ার প্রশ্নে বাকি দলগুলির অবস্থান আঁচ করে নিতে চাইলেন তৃণমূল নেত্রী? প্রশ্ন রাজনৈতিক মহলে। এনসিপি প্রধান ও ভোট কুশলীর বৈঠক এবং বিজেপি বিরোধী জোটের প্রশ্নে মুখে কুলুপ তৃণমূলের। 2024 অনেক দেরি আছে, 3 বছর। একটা মিটিং হচ্ছে না, এখান থেকে বসে মন্তব্য করা ঠিক হবে না। বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলির নেতৃত্বের পাশাপাশি অরাজনৈতিক ব্যক্তিত্ব বৈঠকে উপস্থিত। অবসরপ্রাপ্ত বিচারপতি এপি সিং, কবি জাভেদ আখতার, সিনিয়র অ্যাডভোকেট কেটিএস তুলসি, সাংবাদিক করণ থাপার ও আশুতোষ, প্রাক্তন এনসিপি সাংসদ মজিদ মেমন, প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার SY কুরেশি,
15 দলের বৈঠকে অরাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতিকেও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। রিপাবলিক বাংলা। অনির্বাণের অগ্নিবাণে আজকে উপস্থিত অতিথিদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করবো। আমার সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে শতরূপা, আমার সঙ্গে রয়েছেন আজিজুল বিশ্বাস অধ্যাপক, আমার সঙ্গে রয়েছেন দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, আমার সঙ্গে রয়েছেন সুমন রায়চৌধুরী কংগ্রেসের তরফ থেকে এবং সৈকত গিরি সিপিআই এর তরফ থেকে। আমি প্রত্যেকের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে আমার আজকে অনির্বাণের অগ্নিবাণের এই বিতর্কের জন্য সাজিয়ে রাখা প্রশ্নমান। অনির্বাণের অগ্নিবাণ 1, মোদী বিরোধিতা ছাড়া এই জোটের কর্মসূচি কি? অগ্নিবাণ 2, ফেডারেল ফ্রন্টের অস্তিত্ব কি আজও আছে, যে ফেডারেল ফ্রন্টের কথা আমরা 2019-এ শুনেছিলাম? অগ্নিবাণ 3, কংগ্রেস বিজেপি ছাড়া কেন্দ্রে কোনো সরকার তৈরি করা সত্যিই সম্ভব? অগ্নিবাণ 4, রাষ্ট্রমঞ্চ কি তৃণমূলের জলমাপার যন্ত্র? অগ্নিবাণ 5, মোদী বিরোধী জোটের প্রধানমন্ত্রী মুখ কে হবে? আমরা সম্প্রতি পশ্চিমবঙ্গ নির্বাচনে দেখেছি, একদিকে মুখ্যমন্ত্রী মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিজেপির তরফ থেকে কোনো মুখ্যমন্ত্রী মুখ না ঘোষণা। বারবার প্রশ্নের মুখে পড়েছে দেশের নির্বাচন, যেখানে দেশের প্রধানমন্ত্রী তৈরি হবে, পরবর্তী 5 বছর যিনি দেশকে নেতৃত্ব দেবেন, সে তেমন একটি নির্বাচনে বিরোধী জোটের প্রধানমন্ত্রী মুখ কে? এই জোটের কাছে তার উত্তর আছে? আমার সঙ্গে উপস্থিত প্রত্যেক অতিথির সঙ্গে কথা বলবো। আমি একেবারে প্রথমে দেবাংশু আপনার কাছে আসবো। এই যে রাষ্ট্রমঞ্চ, যশবন্ত সিনহা তৃণমূল কংগ্রেসে চলে এসেছেন কয়েকদিন আগে, এই বিধানসভা নির্বাচনের আগে। বাজপেয়ী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী, এক সময় অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন এদেশের, বিদেশমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। আমি সেখান থেকে জানতে চাইবো আপনার কাছ থেকে দেবাংশুবাবু, যশবন্ত সিনহাকে পাঠানো বা যশবন্ত সিনহার সভাপতিত্বে বা পৌরোহিত্যে শরদ পাওয়ারকে রেখে এমন একটি বৈঠক, এটা কি আসলে আপনাদের জল মাপার যন্ত্র যে কংগ্রেসের বড়দাদা সুলভ মনোভাব বাকিরা কিভাবে নিচ্ছে? সত্যি কোনো জোট যদি তৈরি হয়, বিজেপি বিরোধী জোট, তাতে কংগ্রেসের ভূমিকা কতটা থাকবে, বাকিদের ভূমিকা কতটা থাকবে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দানকারী কোনো ভূমিকার জন্য বাকি শরিকরা প্রস্তুত থাকবে কিনা, ইত্যাদি ইত্যাদি। দেখুন, প্রথম কথা, রিপাবলিক বাংলার সমস্ত দর্শককে শুভ সন্ধ্যা জানাই। এখনো অবধি কোনো জোটের ব্যাপারে না কোনো কথা উচ্চারিত হয়েছে, না কোনো কথা আলোচনা হয়েছে। আমি জানি না ফেডারেল ফ্রন্ট বা এই সমস্ত শব্দ কোথা থেকে আসছে, কোনো রকম আলোচনাই এখনো হয়নি। এখন যারা বসেছেন, বিরোধীরা তো মাঝে মধ্যেই বসে, এর আগেও বহুবার, মানে বাংলার নির্বাচনের আগেও বহু বিরোধী নিজেদের মধ্যে আলোচনা করেছে, কথা বলেছে। বিরোধী দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকে, ঠিক যেভাবে বাংলায় একটা আনঅফিসিয়াল কোঅর্ডিনেশন আমরা সিপিএম, কংগ্রেস আর বিজেপির মধ্যে দেখে এসেছি, এটা অফিসিয়াল কোঅর্ডিনেশন একটা বিরোধী দলের মধ্যে থাকি, আলোচনা বিভিন্ন ইস্যু নিয়ে কোন পক্ষে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের যে অবস্থা, করোনার দ্বিতীয় ওয়েভে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা, তারপরে এই গঙ্গায় লাশ ভেসে আসছে, এই সমস্ত কিছু, তার উপরে অর্থনৈতিকভাবে ভারতবর্ষে শেষ হয়ে যাওয়া, এই সমস্ত কিছু নিয়ে বিরোধীরা বা যে বিরোধী নেতারা বা কিছু কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ, তারা কোথাও গিয়ে এক জায়গায় বসে একটা আলোচনা করতেই পারেন। সেই আলোচনার সাথে এখনই 2024-কে জুড়ে দেওয়ার কোনো মানে আমি দেখতে পাচ্ছি না। আর যশবন্ত সিনহা নিজের রাষ্ট্রমঞ্চ বলে একটা জায়গা ছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এনসিপি প্রধান যিনি, তিনিও বড় একজন রাজনীতিবিদ, আরও যারা গিয়েছেন সেখানে, যারা উপস্থিত রয়েছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, অরাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, নিজেদের মধ্যে একটা আলাপচারিতার ব্যাপারও এখানে হতে পারে। এখানে না জল মাপার কোনো ব্যাপার আমি দেখছি, না কোনো জোটের ব্যাপার আমি এই মুহূর্তে দেখছি, আর না কোনো রকম রাজনৈতিক 2024-কে কেন্দ্র করে চলতে পাকানোর গল্প আমি দেখছি। যদি কিছু হয়, আমরা বিজেপি নই, আমরা বিজেপির মতো সিস্টেমেও চলি না, আপনারা সবার আগে সংবাদ মাধ্যম জানতে পারবেন। বেশ, আমি শতরূপার কাছে একটা কুইক রিয়াকশন নিয়ে আমি তারপরে বাকিদের সঙ্গে কথা বলবো, কারণ আজকে বিজেপির এই প্রসঙ্গে সত্যি সত্যি রিয়াক্ট করা ছাড়া বোধহয় আর অন্য কোনো কাজ নেই। শতরূপা, জানি না আমার সঙ্গে একমত হবেন কিনা, কিন্তু শতরূপা, কেমন লাগছে এটা দেখে যে 15 দলের বৈঠক শরদ পাওয়ারের বাড়িতে, তার নেতৃত্বে বা তাকে মাঝখানে রেখে যে বৈঠককে অনেকেই বলছেন মোদী বিরোধী জোটের সলতে পাকানো শুরু হচ্ছে, কিন্তু কেউ অন্তত অফিসিয়ালি যারা অংশগ্রহণ করছেন তারা অন্তত কেউ এটাকে জোট তৈরির কাজ বলে মানতেই রাজি নন, জোট তৈরির লক্ষ্য বলে মানতেই রাজি নন। কোথাও মনে হচ্ছে যে আসলে মোদির বিরুদ্ধে এই জোট তৈরি করে
সাফল্য আসবে কিনা তা নিয়ে শুরুতেই এতটা সন্দিহান সকলে, সে কারণেই তারা আসলে এখনো পর্যন্ত এটাকে জোট বলে কোনো তকমা দিতেই রাজি নন। অনির্বাণ, প্রথমত আমাকে আজকে ডাকার জন্য অনেক ধন্যবাদ। ব্যাপারটা হচ্ছে যে প্রথমত দেবাংশুর কথায় আমি রিয়াকশন দিতে একেবারেই রাজি নই, কারণ ও অনেক ছোট এবং ও অর্ধেক কথা কি বলে ও নিজেই খুব একটা বুঝতে পারে না। তবে হ্যাঁ, এই জোটের ব্যাপার তো আজকে নতুন নয়। প্রত্যেকবার যখন ইলেকশন আসে, ইলেকশনের মুখোমুখি দেশ হয়, তখনই একটা এরকম খিচুড়ি তৈরি হয় যে মোদিকে হাঁটাতে হবে, মোদির বিরোধিতা করতে হবে। কত ফ্রন্ট এলো, কত ফ্রন্ট গেল, এই নিয়ে আমরা খুব একটা বিচলিত নই। আর তুমি যেরকম বললে, সত্যি সত্যি রিয়াকশন দেওয়া ছাড়া অফিসিয়াল একটা রিয়াকশন যদি তোমরা চাও আমাদের দিতে হবে। বেশ, সতেরোপ, আমি আবার আপনার কাছে ফিরবো। আমার সঙ্গে নতুন করে আলোচনায় যোগ দিয়েছেন ডক্টর সৌমিক দাস, রাজনৈতিক বিশ্লেষক। আমি আলাপ করিয়ে রাখি, আমি সৌমিকবাবুর কাছেও আসবো, কিন্তু তার আগে আমি সৈকতের কাছে যাই। সৈকত রয়েছেন আমার সঙ্গে সিপিআই এর তরফ থেকে, তারপর আমি সুমনবাবুর কাছে আসবো, কংগ্রেসের তরফ থেকে রয়েছেন আমার সঙ্গে। সৈকত, ছোট প্রশ্ন একেবারে শুরুতে, ডি রাজা আছেন আজকের এই বৈঠকে। আমার প্রশ্ন, এমন একটা ফ্রন্ট যদি তৈরি হয় সত্যি সত্যি, এই 15 দলের জোট যদি আরও বড় হয়, হতেই পারে, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, 24টা 30টা দল নিয়েও জোট হতে পারে, কিন্তু সেই জোটের কি সত্যি সত্যি কংগ্রেস এবং বিজেপি দুজনকেই বাদ দিয়ে কেন্দ্রীয় সরকার চালানোর মতো বাস্তবতা থাকতে পারে মনে হয় আপনাদের, এত বছর ভারতবর্ষের রাজনীতি দেখার পর? দেখুন অনির্বাণদা, প্রথমত বিষয়টা হচ্ছে আজকের এই বৈঠকের আয়োজক কোনো বাম দল ছিল না। নিশ্চিতভাবে একটা বৈঠক ছিল বিজেপি বিরোধী বৈঠক, সেখানে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। আর সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের বাম দলগুলোর স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে একদম রিটেন ক্লিয়ার, একদম লাউডলি ক্লিয়ার, যে আমরা বিজেপি বিরোধী এবং বিজেপিকে রোখার ক্ষেত্রে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে এক জায়গায় আনার কাজ আমাদের বাম দলগুলো সর্বপ্রথম গোটা দেশ জুড়ে ডাক দিয়েছে। এবং ডাক দিয়েছে বছর এর আগের লোকসভা নির্বাচনেও আমরা ডাক দিয়েছিলাম, তার আগে আপনারা জানেন তৃতীয় ফ্রন্টের ক্ষেত্রেও আমাদের একটা উদ্যোগ ছিল ভালো। আজকের যে বৈঠক হয়েছে তাতে বিজেপিকে আটকাবার ক্ষেত্রে, বিজেপির গোটা দেশ জুড়ে দেশটাকে একটু একটু করে শেষ করে দেওয়ার প্রশ্নে একটা সমস্ত বিরোধী শক্তিকে এক রাজনৈতিক ছাতার তলায় আনবার একটা বৈঠক হতে পারে, সেখানে বর্তমান দেশের রাজনৈতিক পর্যালোচনা হতে পারে। কিন্তু বিষয়টা যেটা হচ্ছে, আমি যে পার্টি থেকে বিলং করি, ভারতীয় কমিউনিস্ট পার্টি সিপিআই, বা সমস্ত বাম দলগুলো যাদের যাদের বৈঠকে ডাকা হয়েছে সেখানে উপস্থিত হয়েছেন আমাদের নেতৃত্বরা। এখন বৈঠকে কংগ্রেসকে ডাকা হয়নি, কংগ্রেস উপস্থিত হয়নি। পার্টি নিশ্চিতভাবে আগামী দিনে বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে এক জায়গায় আনার প্রয়াসই করে যাবে। এখন কেউ যদি কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপি বিরোধী শক্তি একটা জোট তৈরি করবার চেষ্টা করেন, সেটা তাদের। বেশ, সৈকতের কথা শুনে অন্তত কিছুটা বোঝা গেল যে বামেরা অন্তত কংগ্রেসকে লং টার্মে, দীর্ঘমেয়াদী ক্ষেত্রে বাদ দিয়ে কিছু ভাবছেন না, বা তেমন বাস্তবতাও দেখছেন না। আমি সুমনবাবুর কাছে এবার সরাসরি আসবো। সুমনবাবু, বিশ্বনাথ প্রতাপ সিং এর সময় থেকে শুরু, আমি তারও আগে মোরারজি দেশাই যেতে পারি, কিন্তু যাচ্ছি না তার কারণ সেক্ষেত্রে একটা অ্যান্টি ইমার্জেন্সি সেন্টিমেন্টের বিষয় ছিল। কিন্তু তার পরবর্তী সময় বিশ্বনাথ প্রতাপ সিং, দেবেগৌড়ার সরকার, আইকে গুজরালের সরকার, তার পরবর্তী সময়, আরও পরবর্তী সময় অনেকগুলো জোট নিয়ে পরীক্ষা নিরীক্ষা, সাম্প্রতিক সময় ফেডারেল ফ্রন্টের একরকম মুখ থুবড়ে পড়া। জোট সরকার আপনারাও চালিয়েছেন, কিন্তু আপনারা 200-র কাছাকাছি আসন নিয়ে বা 200 আসন নিয়ে চালিয়েছেন। কংগ্রেসকে ছাড়া ভারতবর্ষে বিজেপি বিরোধী কোনো জোট হবে এবং তা কেন্দ্রীয় সরকার তৈরি করবে, বাস্তবতা সম্ভব বলে আপনার মনে হয়? দেখুন, আজকের বৈঠক নিয়ে আলোচনা করছেন আপনারা আজকের প্যানেলে। প্রথম কথা, আজকের বৈঠকটা আমার মনে হয় না কোনো অফিসিয়াল বিরোধীদের কোনো কংগ্লুমারেশন। কিছু কারোর বাড়িতে কিছু বিরোধী নেতা একত্রিত হয়েছেন, একটু কফি খেলেন, চা খেলেন, একটু আলোচনা করলেন, সেটা করতেই পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, কংগ্রেসকে কে দয়া করে ডাকবে কি না ডাকবে এই বিষয়ে কংগ্রেস চিন্তিত নয়। আমরা 137 বছরের রাজনৈতিক দল, কংগ্রেসকে বাদ দিয়ে আজ অব্দি ভারতবর্ষে যতগুলো জোট সরকার হয়েছে একটাও টিকেছে বলে আমার মনে হয় না। আর প্রশান্ত কিশোরের কথাও আলোচনা হচ্ছে, সকাল থেকে বিভিন্ন মিডিয়া আলোচনা করছেন, আপনারাও আলোচনা করছেন। প্রশান্ত কিশোর তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী হতে পারেন। এবার উনি গিয়ে সর্বভারতীয় নেতাদের একত্রিত করে একটা কংগ্রেস বিহীন মোদী বিরোধী জোট তৈরি করে ফেলবেন এবং সেটা 2024-এ সরকার তৈরি করবে। এই অলীক স্বপ্ন নিয়ে যদি কেউ বাঁচতে চায়, বাঁচুন, আমরা তাদের শুভেচ্ছা জানাই। আমাদের
দল ভারতের জাতীয় কংগ্রেস জানে তার কতটা ক্ষমতা এবং আগামী 2024-এ তার সরকার গঠনে, মোদী বিরোধী সরকার গঠনে তার কি রোল হবে সেটা ভারতের জাতীয় কংগ্রেসও জানে এবং ভারতবাসীও জানে। আমি সৌমিক বাবুর কাছে যাব। সৌমিক বাবু, আমি সুমন বাবুর কথার সূত্রেই জিজ্ঞাসা করছি আপনাকে, কোথাও কি মনে হচ্ছে যে সুমন বাবু বলছেন যে ইতিহাস অন্তত সাক্ষ্য দিচ্ছে কংগ্রেসকে ছাড়া সম্ভব নয়, কংগ্রেসকে নিয়েও কতটা সম্ভব, মানে আমি মোরারজি দেশাইয়ের গভর্নমেন্টের পরে বাকি 3টে গভর্নমেন্টের কথা বলছি, সেগুলোতে তো কংগ্রেসের সমর্থন ছিল, তো সেই সমর্থনগুলো বিশ্বনাথ প্রতাপ সিং সরকারের পতনের পর চন্দ্রশেখরকেও সমর্থন দিয়েছিল কংগ্রেস, কিন্তু সে সমর্থন নিয়ে শেষ পর্যন্ত কি হয়েছে আমরা দেখেছি। ভিপি সিং এর গভর্নমেন্টে বিজেপির সমর্থন ছিল, সে সমর্থন কেন জারি থাকেনি তাও আমরা দেখেছি। আর এখানে আমার প্রশ্ন, এই অতীতে আবদ্ধ থেকে কংগ্রেস কি আসলে বাস্তবতাটাকে অস্বীকার করছে? সেই সময়ের কংগ্রেস 150, 170, 200, 114 এতগুলো আসন নেওয়া কংগ্রেস আজকে কিন্তু 50-এরও নিচে আসন সংখ্যায় নেমে যাওয়া লোকসভা একটি দল। আজকের আমি সৌরভ আপনার কাছে আসবো, আমি বাস্তবতা সম্বন্ধে জানতে চাই, কিসের বাস্তবতা? বেশ আমি আসবো সৌরভ আসবো, আমি আপনার কাছে তো এসেছিলাম, আমি আসবো, আবার আপনার কাছে আসবো, কিন্তু আমি একটু জেনে নিই একবার শ্রমিক বাবুর কাছ থেকে। শ্রমিক বাবুর কি মনে হয়? আমার বক্তব্য সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যে রাজনৈতিক পুরো এই আমরা গত যে 5টা রাজ্যের বিধানসভা নির্বাচন দেখলাম বা যাই হোক, সেখানে কিন্তু আমরা একটা জিনিস পরিষ্কার দেখতে পেয়েছি যে বিভিন্ন রাজ্যের তাদের নিজস্ব রসায়ন অনুযায়ী, সেখানকার মাটির রাজনীতি অনুযায়ী, সেখানকার মানুষদের কেমিস্ট্রি অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কিন্তু এই মোদী গভর্নমেন্ট বা মোদী সরকার বা বিজেপি সরকার কিন্তু নাস্তানাবুদ হয়েছে। এবং একই সাথে এবং বড় রাজ্যগুলোর ক্ষেত্রে যেখানে বেশি বিধানসভা কেন্দ্র আছে সেক্ষেত্রে এটা আরো বেশি দেখা গেছে। এক্ষেত্রে যেটা একটা জিনিস তো ভোটের আগের থেকেই আমরা দেখতে পেয়েছি যে কংগ্রেস, বামফ্রন্ট এবং আইএসএফ মিলে আমাদের পশ্চিমবঙ্গের ভেতর একটি সংযুক্ত মোর্চা বলে একটি ফ্রন্ট আমরা দেখতে পেয়েছিলাম, যাদের মূল কথাই ছিল হচ্ছে যে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক জোট। যারা যারা এই ধর্মীয় পোলারাইজেশনের রাজনীতির বিরোধিতা করছেন তাদের তারা আহ্বান করছিল। তো সেখানে আমরা দেখেছিলাম যে কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং বামফ্রন্টের সমস্ত শরিক দল একসাথে এই নির্বাচন লড়েছে এবং তারপর সেটা দেখা গেছে যে সেই নির্বাচনে মানুষ এই ধর্মনিরপেক্ষ জোটের জায়গায় তাদেরকে সেইভাবে সমর্থন না করে ঠিক একইভাবে যেভাবে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্মীয় শক্তির বিরুদ্ধে যে প্রচারের কথা বলেছিলেন যে বিজেপিকে রুখে দিতে হবে, সেই জায়গায় মানুষ বেশি কনফিডেন্স দেখিয়েছে এবং দেখা গেল যে এখানে তৃণমূল কংগ্রেস তারা সরকার গঠন করল। এবার একটা বিষয় আমাদের এই মুহূর্তে ভারতবর্ষের অন্যান্য জায়গার পলিটিক্স যদি আমরা ভালো করে দেখি, তাহলে কিন্তু এইটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে যদি আজকে দাঁড়িয়ে বিজেপি গভর্নমেন্টের এগেনস্টে যদি কোনো রকমের কোনো মোর্চা গড়ে তুলতে হয়, সেখানে কংগ্রেস বিহীন ভাবে এটা কতটা সম্ভব সে বিষয় কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে। বেশ, আমি আজিজুল বাবুর কাছে যাই। আজিজুল বাবু, আপনার কি মতামত কংগ্রেসের থাকা না থাকা সম্পর্কে এই বাস্তবতার জায়গা থেকে? দেখো অনির্বাণ, আজকে যে মিটিংটাকে 2024-এ বিজেপি বিরোধী জোট গঠনের সলতে পাকানোর শুরু বলা হচ্ছে, অ্যাকচুয়ালি আজকে থেকে ধরলে 3 বছর বাকি আছে দেশের মহারণ অর্থাৎ 2024-এর ভোট লোকসভা নির্বাচন। তার আগে মাথায় রাখতে হবে 2022 সালে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, 2023 সালে গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, কর্ণাটক, এই যে রাজ্যগুলি, উত্তরপ্রদেশ বাদ দিলে তুমি দেখবে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, গুজরাট, এই রাজ্যগুলি, বিশেষ করে পাঞ্জাব, এই রাজ্যগুলিতে বিজেপির প্রধান প্রতিপক্ষ হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। সুতরাং 2024-এর আগে যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে বিশেষ করে উত্তরপ্রদেশ সহ যে কি স্টেট আছে বিজেপির, সেই স্টেটগুলোতে বিজেপির সাফল্য এবং ব্যর্থতা, সেই সঙ্গে কংগ্রেস কতটা বিজেপিকে বেগ দিতে পারছে বা এই রাজ্যগুলো দখল করতে পারছে, সেটা আগামী দিনে বিজেপি বিরোধী যে জোট গঠন
বা বিজেপি বিরোধী যে রাজনৈতিক সংগ্রামে কংগ্রেসের ক্রেডিবিলিটি কতটা তৈরি হবে তার উপর নির্ভর করছে ভারতবর্ষের বিজেপি বিরোধী নির্বাচনী সাফল্যে জয়লাভের সম্ভাবনা। তবে একটা কথা বলতে পারি, এখনো পর্যন্ত ভারতবর্ষের বর্তমান যে রাজনৈতিক সিনারিও, তাতে করে ভারতীয় জাতীয় কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপিকে হারানো এই মুহূর্তে কোনো একটি রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়। আমি আপনার এবং সৌমিক বাবুর কথা সূত্র ধরে দেবাংশু বাবুর কাছে যাই। দেবাংশু বাবু, এমন একটা বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে কংগ্রেসকে বাদ দিয়ে আজকের এই বৈঠক, যে উদ্দেশ্যে বা যে কারণেই হোক না কেন, কি মনে হচ্ছে দেবাংশু বাবু, আদৌ 2024 সালে কোনো ক্রেডিবল বিকল্প দিতে পারে যদি এই পথেই চলতে থাকে বিরোধী দলগুলো? না, বিরোধী দলেরা কি বলেছে এটা তাদের পথ? আমার তো প্রথম কথা এটাই মাথায় ঢুকছে না। কেউ কি বলেছে এটা জোটের সলতে পাকানো, কাউকে বাদ দেওয়া নেওয়া? ধরুন এখানে আপনি ডিবেট অর্গানাইজ করেছেন অনির্বাণ বাবু, এবং আপনি বিজেপির তরফ থেকে শতরূপাদিকে রেখেছেন। তো ধরুন আপনি সায়ন্তন বসু আজকে ডিবেটে আসেননি, তাহলে কি সায়ন্তন বসু বাদ পড়ে গেলেন মানে এই আমাদের রাজনৈতিক মানচিত্র থেকে? এটা হয় না। একটা জায়গায় দাঁড়িয়ে কয়েকজন বিরোধী নেতা, ব্যক্তিগতভাবে কয়েকজন নেতা এক জায়গায় মিলিত হয়েছেন না, সেটার পেছনে তাদের কোনো রাজনৈতিক দলের তরফ থেকে একটা দলগতভাবে মিটিং এর ব্যাপার রয়েছে, যেটা কংগ্রেসের প্রতিনিধি যিনি তিনি চায়ের আড্ডার বসে রাজনৈতিক আলোচনা, তাতে আপত্তির কিছু নেই। দেবাংশু বাবু, আপনার কাছে আমার সোজা প্রশ্ন, দেবাংশু বাবু, আপনার কাছে আমার সোজা প্রশ্ন, ফেডারেল ফ্রন্ট আছে না নেই? কোনো ফর্মেই হোক তিনি হারবেন। ফেডারেল ফ্রন্ট আছে না নেই? আজকের দিনে ফেডারেল ফ্রন্টের অস্তিত্ব আছে না নেই? 2019-এর লোকসভার আগে দেখেছিলাম অস্তিত্ব আছে, এই মুহূর্তে কি অবস্থা? না, প্রথম কথা হচ্ছে না ফেডারেল, দেখুন 2014 সালে ফেডারেল ফ্রন্ট, চতুর্থ মোর্চা, এরকম অনেক কিছুই ছিল। এখনো অবধি এরকম ফেডারেল ফ্রন্ট বা চতুর্থ মোর্চা এরকম নামকরণ নিয়ে কোনো কিছু নিয়ে কিচ্ছু তৈরি হয়নি। তবে এ কথাটা ভারতবর্ষের বিরোধীরা আমরা প্রত্যেকে জানি, মানুষকে 1000 টাকায় গ্যাস কিনে খেতে হচ্ছে, 200 টাকায় সর্ষের তেল কিনে খেতে হচ্ছে, ব্যাংকে ফাইন কাটা হচ্ছে, গঙ্গায় লাশ ভেসে আসছে, মানুষের এগুলো মনে আছে। তাই বিজেপির বিরুদ্ধে যদি 1:1 ক্যান্ডিডেট ফাইল করা যায়, স্বাভাবিকভাবেই 38% ভোট বিজেপির আছে, বাকি হচ্ছে বিরোধীদের ভোট। তাই 1:1 ক্যান্ডিডেট ফাইল যদি করা যায় আর স্বাভাবিকভাবে সেই অঙ্কে যদি ঠিকঠাক করে চলা যায়, তাহলে নরেন্দ্র মোদী অমিত শাহকে হারানো সম্ভব। কারণ 2019-এর পর থেকে যে কটা স্টেট ইলেকশন হয়েছে, প্রত্যেকটা স্টেট ইলেকশনে নরেন্দ্র মোদী হেরেছেন বা খুব দেবাংশু বাবু, এখানে আমার প্রশ্ন, দেবাংশু বাবু, এখানে আমরা দেবাংশু বাবু, এখানে আমার প্রশ্ন, আমি অজিল বাবু আপনার কাছে আসবো, কিন্তু দেবাংশু বাবুর কাছে আপাতত আমার দেবাংশু বাবুর কাছে প্রশ্ন। দেবাংশু বাবু, আমার এখানে আপনার কাছে প্রশ্ন, আপনি যে 1:1 ক্যান্ডিডেটের কথা বলছেন, এই 1:1 ক্যান্ডিডেট দিতে নবীন পটনায়ক, জগনমোহন রেড্ডি, চন্দ্রশেখর রাও, ইভেন মায়াবতী, তারা কি সত্যি ইন্টারেস্টেড? না দেখুন, একটা কথা আমি বলি, মাসির গোপ গজালে মাসিকে মেশো বলা হতো, এইরকম আলোচনার জায়গা তো এখানে নেই। আমি 19-এর লোকসভা থেকে বলছি দেবাংশু বাবু, আমি আকাশে দাঁড়িয়ে বলছি না, আমি 19-এর লোকসভা থেকে বলছি। তারা যদি টেলিভিশনে, না 19-এর লোকসভার সাথে, না আপনি 19-এর লোকসভার সাথে কোনো মিলই এখানে খুঁজে পাবেন না। কারণ নরেন্দ্র মোদীকে যদি আবার জিততে হয়, আবার একটা সার্জিক্যাল স্ট্রাইক করে আবার একটা দেশাত্মবোধের হাওয়া তুলতে হবে, যেটা মানুষ এবার ধরে ফেলেছে। মানুষ আর সেটা নিয়ে আর পাত্তা দেয় না, মানুষ আর সেই ব্যাপারটাকে কাজে লাগায় না। 2019-এ যদি নরেন্দ্র মোদী যদি এই পাকিস্তান আক্রমণ করা এবং তার পরবর্তীকালে সার্জিক্যাল স্ট্রাইক এবং সেটাকে প্রত্যেকটা মঞ্চ থেকে ব্যবহার করার মতো কাজ যদি বিজেপি নেতারা না করতেন, তাহলে সত্যি 2019-এ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়া হতো না। এটাকে ব্যবহার করেই তিনি হতে পেরেছিলেন। কিছুটাকে সত্যি ধরতে হয়। আমি জিনিস দেখা গেছিল, শতরূপার কাছে যাই প্লিজ, শতরূপার কাছ থেকে উত্তর নিই। শতরূপা, আপনারা কি নির্বাচনটা হেরেই বসে আছেন যেমনটা বলছেন দেবাংশুর কথা কি উত্তর দেবো বলো তো? অগ্নিবাণ, সরি, তোমাকে বারবার আমি অগ্নিবাণ বলে ফেলি। ব্যাপারটা হচ্ছে এতটাই ছোট, অনির্বাণ সরি, ওর এতটাই ছোট, এতটাই ইম্যাচিওর কথাবার্তা বলে যে আমার ওর সঙ্গে আমি ওর সঙ্গে কোনো তর্কেই যেতে চাই না, কি বলবো ওকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে 2019-এও যেরকম আমরা হই হই করে জিতেছিলাম, 2024-এও তোমরা একদম পরিষ্কার সোনা খুঁজে পাওয়ার মতো, ক্লিয়ার মেজরিটি নিয়ে, নাকি নর্দমায় পাইপ থেকে নিয়ে রান্না করার মতো?
এক এক করে দেবাংশু, আমি একটু শতরূপা কথা শুনে নি। আমি দেবাংশুর কথা প্লিজ উত্তর দিতে চাই না অনির্বাণ, তবে আমি সোজা তোমাকে নাকি গণেশের প্লাস্টিক সার্জারি হওয়ার মতো শতরূপাদি? ও যদি কথা বলে আমার পক্ষে কথা বলে দেবাংশু, please, এক এক করে, এক এক করে। শুনতে পাবে একটু না। ম্যাচুরিটির একটু দিদি দেবাংশু, সংজ্ঞা দাও না, দেবাংশু এক এক করে, শোনা শতরূপা বলেন, শতরূপা এটা একদম ইম্যাচিওর এবং অসভ্যতা ও চালিয়ে যায়, আর ওকে আমি দোষ দিতে পারি না, আসলে কারণ ওর বলুন না, নেত্রী উত্তর এবং দেওয়ার বড় বড় নেতারা ক্ষমতা নেই, উত্তর প্রত্যেকেই দেওয়ার কোনো অসভ্যতা জায়গায় করে আপনি যায়। দাঁড়িয়ে নেই আমাকে দিদি, উত্তরটা- তাই পার্সোনাল অনির্বাণ, অ্যাটাক আমাকে করে যদি আপনাকে উত্তরটা দিতে ডিবেট দেওয়া থেকে হয়, বেরিয়ে যেতে তাহলে আমি হচ্ছে। উত্তর দিতে পারি। দেবাংশু বাবু এই যে এক এক করে। বারবার এই কথাগুলো বলে, এই কথার উত্তর আমি দিতে দেবাংশু বাবু রাজি। এক এক করে, দেবাংশু বাবু আমি এক এক করে। অনেক বেশি শতরূপা dignified, বলছেন, অনেক please। বেশি ম্যাচিওর, এই ধরনের কথাবার্তার উত্তর আমি দিতে রাজি নই। শতরূপা প্লিজ, যে কথা অনির্বাণ, হচ্ছে আমার যেটা বক্তব্য যে উই আর আ সিঙ্গেল লার্জেস্ট পার্টি, এবং যেটা কংগ্রেসের বক্তা তা দেবেন কেন? আপনারা কোন বিরোধীর উত্তর দিয়েছেন শতরূপাদি আজ অবধি? আপনাদের প্রধানমন্ত্রী একটা press শতরূপা, conference শতরূপা আপনার কাছে আমার একটা দিয়েছেন। প্রশ্ন, শতরূপা আপনার কাছে আমার একটা প্রশ্ন। আচ্ছা বলুন তো, এই যে 15 দলের মিটিং হলো, বৈঠক হলো, তাতে কংগ্রেসের না থাকা বা কংগ্রেসকে না ডাকা, যেটা যেভাবেই দেখি না কেন, আমরা যেভাবেই বলি না কেন, এটাকে কিছুটা হলে আপনাদেরকে স্বস্তি দিচ্ছে না? আপনারাও নিশ্চয়ই বাস্তবতা অস্বীকার করবেন না যে কংগ্রেসকে ছাড়া আপনাদের এগেনস্টে কোনো ফর্মিডেবল অপোজিশন হতে পারে। তো দেখুন, এখানে স্বস্তি অস্বস্তির ব্যাপার নেই। এখানে আমি অন্যান্য যারা বলে যাচ্ছেন আমি তাদের সঙ্গে একমত যে এটা ডেফিনেটলি লোকজন দেখা করতেই পারে কারোর বাড়িতে গিয়ে, সেটা নিয়ে আমাদের কোনো একটা মাথা ব্যথা নেই, কারণ আমরা সরকার চালাচ্ছি, কেন্দ্রীয় সরকার চালাচ্ছি, এবং নানান ঝামেলা বা নানান ইস্যু নিয়ে আমরা খুব ব্যস্ত হয়ে আছি। দেশকে চালানো একটা বড় ফ্যাক্টর। কিন্তু এই যে কংগ্রেসের কথা যেটা বললেন, আমি যেটা আগে বলতে যাচ্ছিলাম যে 2500টা প্রায় অলমোস্ট 2500 লিস্টেড পার্টি আছে সারা ভারতবর্ষের ইলেকটোরেটে, ইলেকশন কমিশনের কাছে। সেখানে 8খানা রেজিস্টার্ড ন্যাশনাল পার্টি আছে। তার মধ্যে অবভিয়াস দুটো ন্যাশনাল পার্টি হচ্ছে ভারতীয় জনতা পার্টি সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি নিয়ে, এবং কংগ্রেস পার্টি, যে এতদিন তাদের একটা ধারাবাহিকভাবে ওদের একটা হেরিটেজ আছে, এটা লেগেসি আছে ওদের, এটা তো অস্বীকার করার জায়গা নেই। তো সেই জন্য আমার যেটা সবসময়, আমি এটা লাস্ট বেশ কয়েকদিন ধরে চ্যানেলে বলছি যে বিজেপিকে হারানোর জন্য ইউ নিড অ্যানাদার ন্যাশনাল পার্টি। এই যে রিজনাল পার্টির যে একটা কংগ্লোমারেশন, বা এই তৃণমূল খানিকটা চেঁচিয়ে নিচ্ছে যে আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়ার কোনো চিহ্ন মাত্র এখনো অব্দি নেই। তাদের আমার শুভেচ্ছা রইল, তারা যাক সারা দেশ জুড়ে তারা সংগঠন তৈরি করুক, তারা যদি কোনো আগামীকালে, আফটার অল তারা কংগ্রেসেরই যে ক্রাইটেরিয়া নিয়ে অল ইন্ডিয়া পার্টি হতে পারে, নির্বাচন কমিশন তৃণমূলকে সেই স্বীকৃতিটা দিয়েছে শতরূপাদি। একটু পড়াশোনা করে আমার বিরোধী সময় আছে, আর বিরোধী সময় আছে, বিতর্ক জমে উঠেছে। আমি এই জমে ওঠা বিতর্ক নিয়ে আপনাদের কাছে ফিরবো। একটা বিরতির সময় আছে, আমার বিরতি আমি ফিরে এলাম, এবং বিতর্কে এই মুহূর্তে আমি যাবো সৈকত বাবুর কাছে। সৈকত গিরি, সৈকত, আজকের এই বৈঠকে একদিকে বাম নেতাদের এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেসকে দেখতে পাচ্ছি। নিশ্চিতভাবে দুটি গণতান্ত্রিক দল বা দুইয়ের বেশি একাধিক গণতান্ত্রিক দল একটি বৈঠকে একসঙ্গে উপস্থিত থাকতেই পারে, তাদের কোনো কমন এজেন্ডাও থাকতে পারে। কিন্তু আমার প্রশ্নটা এখানেই, পশ্চিমবঙ্গের মানুষ তো এটা জানতে চাইবেন সব থেকে আগ্রহের সঙ্গে, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন, বামেরা কংগ্রেস এবং আইএসএফ এর সঙ্গে জোট করে সংযুক্ত মোর্চা করে একদিকে মমতা, অন্যদিকে বিজেপির বিরুদ্ধে লড়াই করলেন। 2024-এ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যদি কোনো 15 দল, 16 দল বা 24 দল বা 30 দলের জোট তৈরি হয়, সেখানে তৃণমূল কংগ্রেস এবং বামেরা যদি একই মঞ্চ শেয়ার করেন, পশ্চিমবঙ্গকে ধরে নেব তাহলে একটা জোট লড়াই করবে বিজেপির বিরুদ্ধে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস, বাম, তৃণমূল তো অবশ্যই রয়েছে, তার সঙ্গে আরও ছোট বড় নানা দল, আইএসএফ মিলিয়ে একটা মহাজোট, যেমন বিহারে দেখেছিলাম আমরা মহাগঠবন্ধন। দেখো ভবিষ্যতে কি হবে সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু এ রাজ্যের মাটিতে দাঁড়িয়ে আমাদের দলের নেতৃত্বরা এই নির্বাচনী ফলাফল প্রকাশের পর পরিষ্কারভাবে দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছে, এ রাজ্যের মাটিতে আমরা তৃণমূল বিজেপিকে এক চোখেই দেখছি। আমরা এ রাজ্যের মাটিতে নির্বাচনের আগে যে কথা বলেছি, নির্বাচনের পরে আমরা একই কথাই বলছি। এ রাজ্যে মৌসুমী দ্বীপে ত্রাণ বিতরণ করতে যেভাবে তৃণমূল ফতোয়া দেয়, প্রতিদিন একটু একটু করে বিজেপি থেকে যারা তৃণমূলে যাচ্ছেন, ফ্যাসিস্ট বিরোধী লড়াই, ফ্যাসিস্ট দলের নেতারা আজকে তৃণমূলের নেতৃত্ব দিচ্ছে। সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে পরাজিত করা আমাদের আসল উদ্দেশ্য এবং আসল লক্ষ্য 2024-এ। সেই জায়গায় সর্বভারতীয় ক্ষেত্রে 1:1 ক্যান্ডিডেট বিজেপিকে কিভাবে পরাজিত করা যায়, সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে দিল্লির রাজনীতিতে এক জায়গায় এনে বিজেপিকে পরাজিত করা, ফ্যাসিস্ট শক্তিকে দিল্লির ক্ষমতা থেকে দূরে রাখা, এটা যেমন লক্ষ্য, তেমনি এ রাজ্যের মাটিতে তৃণমূলকে তো আমরা বিজেপির সমদগোত্র হিসেবে মনে করছি। তাই এ রাজ্যে কোনো বিজেপিকে হারানোর ক্ষেত্রে তৃণমূলের সঙ্গে কোনো মহাজোটের কোনো সম্ভাবনা। সৈকতবাবু, এখানে আমার প্রশ্ন, আমি শুধু আমার দর্শকদের জন্য জানিয়ে যাই, ইতিমধ্যে বৈঠক শেষ হয়েছে শরদ পাওয়ারের বাড়িতে, এবং বৈঠকের পর
বেরিয়ে এসছেন নেতৃত্ব, সংবাদ মাধ্যমের সামনাসামনি তাদের ছবিও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমার প্রশ্ন সৈকত বাবু, এই যে আপনি বলছেন এ রাজ্যে তৃণমূল বিজেপিকে একসঙ্গে দেখছে, আবার আপনারাই দিল্লিতে গিয়ে শরদ পাওয়ারের বাড়িতে একই সঙ্গে বসে বৈঠক করছেন শুধুমাত্র কমন এজেন্ডা মোদি বিরোধী একটি জোট তৈরি করা। আমার এখানেই প্রশ্ন, এই জোটের বিশ্বাসযোগ্যতা থাকে? এই জোটের বিশ্বাসযোগ্যতা আছে বলেই তো এই রাজ্যের মাটিতে আমরা কংগ্রেসের সঙ্গে জোট করে লড়েছি, কেরালাতে আমরা কংগ্রেসের বিরুদ্ধে লড়েছি। মানে এখানে কুস্তি দিল্লিতে দোস্তি, এখানে কুস্তি দিল্লিতে দোস্তি, এখানে কুস্তি দিল্লিতে দোস্তি এতদিন তৃণমূল করেছে। এখন প্রশান্ত কিশোরের বুদ্ধিতে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধিতার আন্দোলনের একটা পাঠ হতে চাইছে। এতদিন তো সেটা করেনি তৃণমূল। যে আজকে আপনি যদি গত 5 বছর 4 বছরের রাজনীতি দেখেন, দিল্লির রাজনীতি সবচাইতে বেশি বিজেপির সঙ্গে ঘর করার অভিজ্ঞতা কার? তৃণমূল। বেশ, তাহলে আমি একবার চট করে দেবাংশু বাবুর প্রতিক্রিয়া নিই। দেবাংশু বাবু, এই জোটে কংগ্রেসের অনুপস্থিতি এবং তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন সৈকত বাবু, যদিও তারা একই সঙ্গে শেয়ার করছেন, শরদ পাওয়ারের বাড়িতে একই মঞ্চ শেয়ার করছেন, কিন্তু আপনাদের বিজেপি বিরোধিতার আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলছেন সৈকত বাবু, বামেরা। না, আমি বামেদের সৈকতবাবু যিনি আছেন তাকে শুধু মনে করিয়ে দিতে চাই, অন্ধ রাজীব গান্ধী বিরোধিতা থেকে কলকাতার শহীদ মিনার মঞ্চে অটল বিহারী বাজপেয়ী এবং জ্যোতি বসুর হাতে হাত ধরে তুলে ওই ছবি আমরা দেখেছি, এবং তারপরে আবার বুদ্ধদেব ভট্টাচার্য এবং রাহুল গান্ধীর মালা বদলও আমরা দেখেছি 2016 বিধানসভা নির্বাচনে। তাই বামেরা এসব না বললেই খুব ভালো হয়। এবার বাদবাকি বিষয়টা হচ্ছে, আপনি বাংলার বিষয়ে জোটের কথা বলছেন। দেখুন, তৃণমূল কংগ্রেসকে প্রথম কথা তো বামেদের সাথে আপোষ করার কোনো জায়গা পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেসের আসে না, কারণ আমরা বামেদের বিরুদ্ধে লড়াই করে 2011 সালে ক্ষমতায় এসেছি এবং বাংলার মানুষকে সেই 34 বছরের স্মৃতি থেকে মুক্তি দিয়েছি। কিন্তু আর বিষয়টা হচ্ছে, এই বাংলার মাটিতে কংগ্রেস বামেদের মানুষ অস্তিত্বহীন করে দিয়েছে, ফলে তারা জোটে থাকলেও 213-র সাথে শূন্য যোগ হলেও 213ই থাকে। তো সেই জায়গাটা কিছু আমি বক্তব্য রাখছি না, কিন্তু ন্যাশনালে আমি একটা কথা বলতে পারি, সমস্ত রাজনৈতিক দল যারা বিজেপিকে বা নরেন্দ্র মোদী অমিত শাহের যে দুই গুজরাটি ভাইয়ের জুটি, যারা গোটা দেশের বিভিন্ন রাজ্যে ঢুকে তাদের সংস্কৃতিকে ধ্বংস করতে চাইছে, গোটা দেশের অর্থনীতিকে নষ্ট করতে চাইছে, মানুষের জীবনে দুর্বিষহ একটা সমস্যা নামিয়ে আনছে, সেই তাদেরকে যারা পরাস্ত করতে চান, তারা স্বাভাবিকভাবেই এক মঞ্চে একটা মিনিমাম একটা কমন এজেন্ডা নিয়ে আসবেন। এই মুহূর্তে শরদ পাওয়ারের বাড়িতে বৈঠক শেষ করার পর যশবন্ত সিনহা সাংবাদিক বৈঠক করছেন এবং নেতৃত্বরা রয়েছেন, সমস্ত দলের নেতৃত্বরাই রয়েছেন। আমি শুনে নেব যশবন্ত সিনহা সাংবাদিক বৈঠক से आपको ब्रीफ करेंगे जो 2.5 घंटे का डिस्कशन हम लोग का हुआ उसके बारे में, और इसलिए आप लोग धैर्य रखिए, सारी बात बताई जाएगी और सारे सवालों का जवाब दिया जाएगा। लेकिन एक सवाल का सर, बस फिर एक सवाल का जवाब आप दे दीजिए। नहीं, हम अभी कुछ প্রশ্নের উত্তর আপনারা পাবেন 2.5 ঘন্টার বৈঠকে। কি আমরা ঠিক করেছি, কি আলোচনা হয়েছে, সেই প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষা আমরা থাকলাম। আমরা সাংবাদিক বৈঠকে একবারে শুরুটা দেখলাম, যশবন্ত সিনহা বললেন সাংবাদিকদের উদ্দেশ্যে কোনো সিদ্ধান্ত হলো কিনা তার দিকে নিশ্চিতভাবে আমাদেরও নজর থাকবে। কিন্তু আমি এই মুহূর্তে আরও একবার চলে যাব সুমন বাবুর কাছে। সুমন বাবু, একদিকে বিজেপি বিরোধিতার প্রশ্নে সবাই বলছেন যৌথ মঞ্চে প্রয়োজন আছে, আবার অন্যদিকে সৈকত বাবুরা এ রাজ্যে তৃণমূলকে বিজেপির থেকে আলাদা কোনো আসনে দেখতে বা নজরে দেখতে রাজি নন। আপনারা রাজি কিনা আমি জানি না, কিন্তু আমার প্রশ্ন, এমন একটা জোটের সত্যিই কোনো বিশ্বাসযোগ্যতা থাকে? 2014 সাল থেকে কিন্তু বারবার কংগ্রেস তৃতীয় চতুর্থ সব রকমের ফ্রন্ট বা তার সম্ভাবনা বারবার পরিত্যক্ত হয়েছে সাধারণ মানুষের কাছে এই কারণেই। সারা ভারতবর্ষের মানুষ জানে যে জোট সরকার সফলভাবে ভারতবর্ষে চালাতে পারে একমাত্র ভারতের জাতীয় কংগ্রেস। সেটা সোনিয়া গান্ধীর নেতৃত্বে, পৌরোহিত্যে ইউপিএ পরপর দুটো টার্ম সরকার চালিয়ে দেখিয়ে দিয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা হেডলাইনসে বারবার দেখাচ্ছেন প্রাপ্ত কংগ্রেস। আমি রিকোয়েস্ট করছি রিপাবলিক টিভিকে, আপনারা বিশ্বাস করুন, কংগ্রেসের হয়ে আপনাদের দুঃখ পেতে হবে না। আমরা 137 বছরের দল, দেশটাকে তিলে তিলে গড়ে তুলেছি। ভারতবর্ষের মানুষ সেটা দেখেছেন, ভারতবর্ষের মানুষ জানেন। রিপাবলিক এতটা দুঃখ পেয়ে ব্রাত্য শব্দটা ব্যবহার না করলেও চলবে। সুমন বাবু আমরা তো বিস্তৃত করছি না, যা সত্যি তাই বলছি। না কিসের সত্যি আপনারা বলছেন? কংগ্রেস তো ডাক পায়নি, কারা বৈঠক করেছে? তাদের কি ক্রেডিবিলিটি আছে?
তাদের কেন্দ্রীয় সরকারে পার্টিসিপেশনের কি ক্রেডিবিলিটি রয়েছে? উইদাউট কংগ্রেস কারোর কোনো ক্রেডিবিলিটি নেই। সেই জন্য এইসব কথা বলবেন না, ডাক পায়নি, প্রাপ্ত, এসব অহেতুক কথা, অসংলগ্ন কথা। আমি এর তীব্র প্রতিবাদ করছি রিপাবলিক টিভিতে। নিশ্চিতভাবে আপনি প্রতিবাদ করতে পারেন এবং সেই প্রতিবাদও নথিভুক্ত হলো অন এয়ার নথিভুক্ত হলো। আমার অন এয়ার নথিভুক্ত হলো সুমন বাবু, অন এয়ার নথিভুক্ত হলো। আপনি তো অন এয়ার বললেন। আমার ব্রহ্মাস্ত্র সময় যে ব্রহ্মাস্ত্রটা নিয়ে আপনার কথার সঙ্গে সাযুজ্য রেখেই ব্রহ্মাস্ত্র নিচ্ছি, আপনার প্রতিবাদের সঙ্গে সাযুজ্য রেখেই ব্রহ্মাস্ত্র নিচ্ছি। এই 15 দলের জোট তাহলে বিজেপি না কংগ্রেস, কাকে আটকাতে? আমি এই প্রশ্ন নিয়ে আজিজুল বাবুর কাছে যাব এবং এই প্রশ্ন নিয়ে আমি সৌমিক বাবুর কাছেও যাব। আমি 30 সেকেন্ড করে আসছি প্রত্যেকের কাছে। আচ্ছা আজিজুল বাবু, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন কংগ্রেসকে ছাড়া ভাবা যায় না এটা, তাহলে এই জোট 15 দলের জোট কাকে আটকাতে, বিজেপিকে না কংগ্রেসকে? মানে সত্যি সত্যি বিজেপি বিরোধী কোনো জোট তৈরি হলে কংগ্রেসের নেতৃত্ব যাতে তাতে না থাকে, তার জন্য কি ব্যবস্থাপনা আগে থেকে? মজার ব্যাপার হচ্ছে আজকে হয়তো কংগ্রেসকে ডাকতে হচ্ছে না, কিন্তু যখন হয়তো মানে ভোটের আগে হয়তো কংগ্রেসের সঙ্গে হয়তো জোটও হয়তো নাও হতে পারে, কিন্তু ভোটের পরে পোস্ট পোল অ্যালায়েন্স গঠন করে সরকার গঠনের একটা সম্ভাবনা সেটা তো থাকতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিজেপি বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে, ইনক্লুডিং কংগ্রেস পার্টি, ভারতীয় জাতীয় কংগ্রেস, এদের সবচেয়ে দুর্বলতার জায়গা হচ্ছে পরস্পর যে বিরোধিতা, অর্থাৎ স্ববিরোধিতা। এই যে একটু আগে সৈকত বলছিল, কিন্তু বিষয়টা দেখতে হবে কংগ্রেস এবং বামেদের সাফল্য ব্যর্থতার উপরে তাদের পারস্পরিক আসন সংখ্যা আগামী দিনে ডিপেন্ড করবে। যেমন কেরলের কথা যদি বলি, বাংলায় বাম কংগ্রেসের জোট হয়েছে অবশ্যই, কিন্তু কেরলে সেখানে একই সময় যে বিধানসভা নির্বাচন হলো, কেরলে বাম এবং কংগ্রেস পরস্পর যুযুধান দুই পক্ষ। এখানে আমার প্রশ্ন, আমি এই প্রশ্নটা নিয়ে সৌমিক বাবুর কাছে যাবো। সৌমিক বাবু, যেহেতু শেষের দিকে এসে 30 সেকেন্ডের কাউন্টার লাগাতে বাধ্য হচ্ছি, 30 সেকেন্ডের মধ্যে বলার উত্তর দেওয়ার চেষ্টা করবেন প্লিজ। পশ্চিমবঙ্গে যুদ্ধ করছেন, পশ্চিমবঙ্গে জোট করছেন, কেরালায় গিয়ে যুদ্ধ করছেন, আর শেষে বলছেন বিজেপিকে আটকানো লক্ষ্য। বাম কংগ্রেসকেও যদি ধরি, তাহলেও এই জোটের আন্তরিকতা মানুষ মানবেন দেশ জুড়ে? না না, মানুষ তো রাজনৈতিক সচেতন, মানুষ জানে মানুষকে তার 5 বছরের মধ্যে 4 রকমের ভোট দিতে হয়, ঠিক আছে? তাকে লোকসভা ভোট দিতে হয়, তাকে বিধানসভা ভোট দিতে হয়, তাকে পুরো ভোট দিতে হয়, তাকে পঞ্চায়েত ভোট দিতে হয়, ঠিক আছে? এগুলো মানুষ জানে যে তাকে বিভিন্ন স্তরে দিতে হয়, এবং এই প্রত্যেকটা স্তরের রাজনীতি এবং ভোটের বিভিন্ন রকমের রসায়ন থাকে। এইটাকে কিন্তু এত অতি সরলীকরণ করে যদি আমরা একটা স্ট্রেট লাইনে ফেলি, তাহলে সেটা খুব ভুল হবে। এইখানে আমি সৈকতের সাথে কিন্তু একমত যে আজকে দাঁড়িয়ে আমাদের রাজ্যের রাজনৈতিক যে রসায়ন, সেইখানে দাঁড়িয়ে আজকে বামের সাথে তৃণমূল এবং বিজেপি দুটি ডানপন্থী দলের যে লড়াই, তার সাথে কিন্তু সর্ববৃহৎ পরিসরে, এবং এখানে আমি আমার সময় যদি একদম শেষ, 30 সেকেন্ডের সময়ও শেষ, ওদিকে আমাকে অন্যদের কাছে যেতে হবে। আমি সেই কারণেই সৈকত বাবুর কাছে আরেকবার যাব। সৈকত বাবু, আমার কাছে না রীতিমতো হাস্যকর লাগছে, আমি পরিষ্কার বলছি, আরেকবার যাচ্ছি, এলাম আপনার কাছে এই কারণেই। ধরুন আপনারা তো বারবার বলেন বিজেপিকে ফ্যাসিস্ট, বিজেপি ফ্যাসিস্ট কি ফ্যাসিস্ট না, তারা এই অভিযোগ স্বীকার করেন কি না করেন সেটা সদরূপা বলবেন, কিন্তু ফ্যাসিস্টদের মোকাবিলা করছেন আপনারা বলেন বারবার, দর্থহীন ভাষায় বলেন বামেরা এই দেশে। আচ্ছা, হিটলারের মোকাবিলায় আপনি বার্লিনে একরকম স্ট্র্যাটেজি নেবেন, বনে একরকম স্ট্র্যাটেজি নেবেন, এটা সম্ভব? দেখুন, মার্ক্সবাদ হচ্ছে সায়েন্টিফিক সোশ্যালিজমের কথা বলে, বিজ্ঞানের উপর দাঁড়িয়ে মার্ক্সবাদ চলে। বিজ্ঞানের উপরে দাঁড়িয়ে যে মার্ক্সবাদ চলে, সেখানে তো মমতা ব্যানার্জি, আমাদের পার্টিটা তো মমতা ব্যানার্জি মোদী কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিক পার্টি নয়। সেখানে দাঁড়িয়ে বিজ্ঞান, আমাদের ভারতবর্ষের মূল যে রসায়ন, সেটা হচ্ছে বিবিধতার মধ্যে ঐক্য। আমাদের দেশের বিভিন্ন রাজ্যের রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক পরিবেশ আলাদা আলাদা। এই রাজ্যের মাটিতে তৃণমূল কংগ্রেস দলটার বিরোধী শত্রু যিনি হিন্দু রাষ্ট্রের কথা বলতেন, তিনি আজকে তৃণমূলের নেতা হয়েছেন, মুকুল রায়। এই রাজ্যের মাটিতে আমার সময় একেবারে শেষের দিকে চলে এসছে, সৈকত বাবুর সময়ও শেষ হলো। আমি আরেকবার দেবাংশু বাবুর কাছে যাবো। দেবাংশু বাবু, ছোট্ট করে আপনার কাছে আমার প্রশ্ন, এই যদি এটা জোট নাও হয়ে থাকে, জোটের উদ্দেশ্যে নাও হয়ে থাকে, আপনারা অফিসিয়ালি কিছুই মানতে চাইছেন না, আমি বলছি 2024-এ মোদি বিরোধী একটা বড়সড় জোট তৈরির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন আজকের এই আলোচনার পর? প্রথমে আমি অনির্বাণবাবু আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। আপনার ঠিক আগের প্রশ্নটার যে উদাহরণটা আপনি দিলেন, সেটাতে কোথাও গিয়ে নরেন্দ্র মোদী এবং হিটলার যে দুজন পাশাপাশি দুটো আসনে বসেন, সেটা কোথাও গিয়ে একটুখানি মিল খুঁজে পাওয়া গেল আর কি। যাই হোক, এবার আমি আমার জায়গাটায় বলি, ভারতবর্ষের মানুষ সচেতন মানুষ, তারা লোকসভায় একরকমভাবে ভোট করেন, বিধানসভায় একরকমভাবে ভোট করেন, পঞ্চায়েত পৌরসভা আরেক রকমভাবে ভোট করেন। মানুষ জানেন কোন নির্বাচনে রাজ্যভিত্তিক রসায়নটা ঠিক কীরকম, মানুষ জানেন তারা যে দলকে ভোট করছেন সেই দলের ক্যাপাসিটি কতটা, আবার মানুষ এটাও জানেন
যে সর্বভারতীয় প্রেক্ষিতে এই মুহূর্তে দাঁড়িয়ে কোন রাজনৈতিক দল বা কোন দুটি ভাইকে পরাজিত তাদের করতে হবে। আমি এবং শেষ যদি মানুষ সময় কাউকে পরাজিত সময় করার শেষ, কথা আমি ভেবে নেন, শতরূপার কাছে যাব তাহলে 30 সামনে সেকেন্ডের জন্য। সবচেয়ে শতরূপা, শক্তিশালী কিছুটা আশ্বস্ত বোধ করছেন? আপনাদেরকে যারা ফ্যাসিস্ট বলে ডাকেন তারা অন্তত, আমি জানি না আপনি এই সেই অভিযোগ মানেন কি মানেন না, আপনারা মানেন কি না, কিন্তু আমি বলছি তারাই অন্তত পশ্চিমবঙ্গ আর কেরলে আপনাদেরকে মোকাবিলা করার দুটো পথ বেছে নিচ্ছেন, নিশ্চয়ই কিছুটা আশ্বস্ত বোধ করছেন। দেখুন, এই মুহূর্তে আশ্বস্ত বোধ বা অস্বস্তি বোধ করার কোনো ব্যাপারই নেই, তার কারণ আমি আগেই বললাম যে 2024 এখনো অনেক দেরি। তবে হ্যাঁ, আমি শুনছিলাম তো চুপচাপ, এদের সব একজন বলছে কি গুজরাট আর বাংলা, এদের এমন হাবভাব যে গুজরাট এবং বাংলা দুটোই ভারতবর্ষের বাইরে, এটা আলাদা আলাদা কিরকম অদ্ভুত একটা এক্সট্রা টেরেস্ট্রিয়াল স্টেট, এবং আমাদের ফ্যাসিস্ট বলা হয়। এই নিয়ে আপনি আলাদা একটা শো করুন, আমি বিস্তারিত বলবো, এবং আমাদের এটা নিয়ে কোনো এক্সপ্লেনেশন দেবারও দরকার নেই। তবে হ্যাঁ, আপনার যে মূল প্রশ্ন, আমাদের স্বস্তিও নেই অস্বস্তিও নেই, কারণ আমরা আপাতত 2024 অনেক দূর। মাঝখানে আরেকজন পূর্ববর্তী আমার সময় একেবারে শেষ, শতরূপা আমাকে আজকে এখানে শেষ করতে হচ্ছে। স্বস্তিও নেই অস্বস্তিও নেই, শতরূপার এই অভিব্যক্তি বোধহয় আজকে এই 15 দলের জোটকে অন্তত বিজেপি বা কেন্দ্রে ক্ষমতাসীন দল কতটা গুরুত্ব দিচ্ছে তা দিয়ে বোঝা যায়। তবে নিশ্চিতভাবে যে মানুষের কথা বারবার বলছিলেন বাকি সবাই, সেই মানুষই তো ঠিক করবেন 2024-এ তারা কি করবেন, সেদিকে অবশ্যই আমাদের তাকিয়ে থাকতে হবে। তারা আদৌ গুরুত্ব দিলেন কিনা 15 দলের এই জোট প্রচেষ্টাকে, এই জোট বাড়লো না কমলো, সত্যি সত্যি সেদিকে তাকিয়ে থাকবো 2024-এর জন্য। অনির্বাণের অগ্নিবাণের বিতর্কের অংশ এখানেই শেষ করছি। আমার সঙ্গে উপস্থিত সমস্ত অতিথিদের ধন্যবাদ দিয়ে আমার সঙ্গে থাকার জন্য। ব্রেকিং নিউজ সেগমেন্ট নিয়ে ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। অনির্বাণের অগ্নিবাণে ফিরে এলাম ব্রেকিং নিউজ সেগমেন্টে। আমার সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন আমার সহকর্মী সিনিয়র নিউজ এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। আমি চলে যাব ময়ূকের কাছে, আর ময়ূকের কাছে যে খবর নিয়ে যাব, কোনো রকমভাবে অনুতপ্ত তো ননই, বরঞ্চ রাঢ়বঙ্গ নিয়ে নিজের মন্তব্যে অনড় থাকলেন সৌমিত্র খাঁ। নতুন করে আজকে তিনি এ প্রসঙ্গে বক্তব্য পেশ করেছেন নিজের, এবং একই সঙ্গে উত্তরবঙ্গেও রীতিমতো মুখর মিহির গোস্বামী। ময়ূক, কি বলছেন বিজেপির মিহির গোস্বামী বা সৌমিত্র খাঁরা? একদমই অনির্বাণ, এবং তার সাথে সাথে যে খবরটার দিকে নজর রাখতে হবে তা হলো প্রিয়াঙ্কা গান্ধী গুরুত্বপূর্ণ বৈঠকে সোনিয়া গান্ধীর বাড়িতে গেছেন। এইটা একটা ছোট্ট ব্রেকিং আমাদের কাছে এই মুহূর্তে এসছে, সেইটা আমি ধরিয়ে দিলাম। কিন্তু পাশাপাশি যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনাটা হচ্ছে যে রাঢ়বঙ্গ বনাম কলকাতা, সৌমিত্র খাঁ কিন্তু অনড়। সৌমিত্র খাঁ বলেছেন যে ব্যক্তিগত মন্তব্য হিসাবেই আমি এটাকে ধরছি, এবং ফেসবুকে আবারও বলেছেন যতই এফআইআর হোক না কেন আমি সংবিধানকে হাতে নিয়ে বলছি, আমি যা বলেছি সেগুলো ঠিক। রাঢ়বঙ্গের 3000 বছরের ইতিহাস বনাম কলকাতার 300 বছরের ইতিহাস। আমাদের সাথে এই মুহূর্তে সিনিয়র নিউজ এডিটর শুভ্রাংশু চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সাথে। শুভ্রাংশু, এই কলকাতা বনাম রাঢ়বঙ্গের যে নতুন করে যে ফল্ট লাইনটা, যে ফ্র্যাকচার পয়েন্টটা বিজেপির নেতা উস্কে দিচ্ছে, কোথাও গিয়ে কি মনে হচ্ছে একটা সময় বাঙালি বনাম অবাঙালির লড়াই, একটা সময় হিন্দু বনাম অহিন্দু মুসলিমদের লড়াই, তারপরে এখন নতুন করে জল ঘোলা করার চেষ্টা করছে কিছু নেতা, এবং তার পাশাপাশি জল মাপারও চেষ্টা করছে। রাঢ়বঙ্গর ইতিহাসটা সম্বন্ধে তুমি যদি বলো, এবং এই যে জেলাতে যে আন্দোলনটা চলছে সেটা নিয়ে তুমি যদি একটু বলো। ঠিক, এটা জল ঘোলা বা জল মাপা ব্যাপারটা নয়। রাঢ়বঙ্গের ইতিহাস বড় প্রাচীন, এবং কলকাতার থেকে 3000 বছরের পুরনো রাঢ়বঙ্গ যদি দেখা যায়, সর্বক্ষেত্রে রাঢ়বঙ্গ সর্বদিক দিয়ে ভালো হওয়া সত্ত্বেও পিছিয়ে রয়েছে রাঢ়বঙ্গ। ঝাড়গ্রাম, বাঁকুড়া, আলিপুরদুয়ার, পুরুলিয়া, প্রত্যেকটা জেলা প্রত্যন্ত অঞ্চল বলে এখনও গণিত হয়। কলকাতার কোনো বাবু, রাইটার্স বিল্ডিংয়ের বাবুর যদি মনে হয় যে ভালো কাজ করেনি, তাকে পাঠানো হবে, তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে রাঢ়বঙ্গে। কেন না, সে ভালো কাজ করেনি, তার একটা শাস্তি। রাঢ়বঙ্গ শাস্তির জায়গা। সব থেকে কলকাতা বা এই একেবারে শুভ্রাংশু এবং ময়ূক, আপাতত এই এসেন্সটা নিয়েই তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি। রাঢ়বঙ্গ বা উত্তরবঙ্গে যাওয়া যেন একটা শাস্তি, এটা শাস্তিমূলক ব্যবস্থা। সরকারি ব্যবস্থাতেই যদি তার প্রতিবিধান থাকে, তবে ব্যক্তিগত পরিসরে অন্তত দলের অনুমোদন না থাকলেও তা নিয়ে মুখ খুলতে পিছুপা হতে রাজি নন সৌমিত্র খাঁ বা মিহির গোস্বামীরা। এদিকে এই জল কতটা গড়ায় তার দিকে আমাদের নজর থাকবে। অনির্বাণের অগ্নিবাণে ব্রেকিং নিউজ সেগমেন্ট এই মুহূর্তে একটা বিরতির পর আবার ফিরে আসছি নতুন ব্রেকিং নিউজ নিয়ে। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। অনির্বাণের অগ্নিবাণে ব্রেকিং নিউজ সেগমেন্টে ফিরে এলাম। এই মুহূর্তে আপনাদেরকে মালদার আপডেট দেবো। মালদায় তদন্ত যত এগোচ্ছে আসিফের জঙ্গি যোগের আরো বেশি করে প্রমাণ মিলছে। এই মুহূর্তে চলে যাব মালদা থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণব, কি পাচ্ছ তুমি?
দেখো অনির্বাণ, কিছুক্ষণ আগেই কিন্তু মালদা জেলার যারা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু এসেছিলেন। প্রায় 1 ঘন্টা 15 মিনিট ধরে দ্বিতীয় যে রিকনস্ট্রাকশন, সেই রিকনস্ট্রাকশন হলো। 4টে ম্যানিকুইন এনে কিন্তু এই যে রিকনস্ট্রাকশন পর্ব, সেই পর্ব কিন্তু হলো। আমরা দেখলাম বেশ কিছু জিনিস কিন্তু আবারও সিজ করা হলো। তার মধ্যে কিন্তু রয়েছে লেপ, রয়েছে কম্বল, রয়েছে বালিশ রয়েছে, এবং যে ওয়াটার সিস্টেম দিয়ে জল দেওয়া হয়েছিল সেগুলোকে কিন্তু নিয়ে গেলেন যারা পুলিশের যারা তদন্তকারী আধিকারিকরা রয়েছেন। এবং অনির্বাণ, এক্ষেত্রে আরও একটা জিনিস তোমাকে জানিয়ে রাখি, যে ইলেকট্রনিক্স গ্যাজেটসের কথা আমরা বলছিলাম, সেই গ্যাজেটগুলোকে ফরেন্সিক কিন্তু ইতিমধ্যেই তারা বিশ্লেষণ করে দেখছেন। এবং সেই বিশ্লেষণের জায়গা থেকে আমরা যদি দেখি, যেটা উঠে আসছে এই মুহূর্তে, যে এমন অনেক ভিডিও পাওয়া গেছে, এমন অনেক বক্তৃতা পাওয়া গেছে, এমন অনেক ছবি পাওয়া গেছে, যেগুলোর থেকে কিন্তু তার মধ্যে যে একটা জেহাদি মনোভাব ছিল সেটাকে কিন্তু পরিষ্কার হয়ে আসছে। রিপাবলিক বাংলা একেবারে প্রথম থেকে যে খবরকে চেস করছিল অর্ণব, তুমি আরো এই খবরকে চেস করো, আপডেট দিতে থাকবো আমাদের দর্শকদেরকে। যে প্রথম দিন থেকে আমরা বলছিলাম মালদার এই ঘটনায় 4টি খুন আসলে হিমশৈলের চূড়া, মাত্র সেদিকেই এগোচ্ছে তদন্ত প্রক্রিয়া। ক্রমশ জঙ্গি যোগ স্পষ্ট হচ্ছে আসিফের। অনির্বাণের অগ্নিবাণ এখানে শেষ করছে, এরপর আপনাদের সঙ্গে থাকছে সোজাসুজি স্বর্ণালী।